নমস্কার, আমি বিশ্বজিৎ। সুপ্রভাত। গতকাল একটি স্টেটমেন্ট ইরানের প্রেসিডেন্ট পেজেস্কি দিয়েছে যে এখনও পর্যন্ত যা হামলা, যে মিসাইল আক্রমণ ইসরায়েলের উপর হয়েছে, তারপরে কিন্তু আর এটাই স্টপ। এরপরে কিন্তু ইরান আর কোনো স্টেপ নেবে না, যদি না ইসরায়েল কোনো আক্রমণ তাদের উপর করে। তো এই স্টেটমেন্টটা কেন দিল? এর পেছনে বহুবিধ কিছু কারণ আছে। গতকাল আমি বলেছিলাম যে একটি ভিডিও আপলোড করেছিলাম ইরান বা ইসরায়েলের যুদ্ধ কোন দিকে যাচ্ছে। সেখানে আমি একটা কথা বলেছিলাম যে মোসাদ এরকমভাবে ইরানের অ্যাডমিনিস্ট্রেশন বা সিকিউরিটি নেটওয়ার্ক এরকমভাবে ঢুকে আছে, তারা কিন্তু একটা সোশ্যাল আনরেস্ট, যেটা বাংলাদেশে হয়েছে সেরকম একটা সোশ্যাল আনরেস্ট কিন্তু ইরানে তৈরি করে দিতে পারে। কিন্তু ইরানের জনগণ কিন্তু এই মৌলানা যেগুলো আছে, ধর্মীয় নেতা যেমন খামেইনি, ঠিক আছে, এদের উপর কিন্তু সন্তুষ্ট নয়। এবং এই ভয়টা কি উনি পাচ্ছেন যে মোসাদ এই জিনিসটা তৈরি করে দিতে পারে বা এরকম একটা সোশ্যাল আনরেস্ট তৈরি হতে পারে ইরানে? দ্বিতীয়, আপনারা দেখেছেন যে ইসরায়েল কিন্তু পেয়াদা যারা রয়েছে, ইরানের পেয়াদা, যেমন হামাস, হিজবুল্লাহ, এদের সাথে লড়াই করছিল। এবং তারা কিন্তু এই হামাস বলুন বা হিজবুল্লাহ বলুন, এরা কিন্তু ইসরায়েলে ইনভেট করেছে। ইসরায়েল কিন্তু আগে থেকে যায়নি। 7 অক্টোবর 2023 কিন্তু হামাস একটি আক্রমণ চালিয়েছিল এবং অনেককে অপহরণ করেছিল এবং তাদের 1200 নাগরিক ইসরায়েলের তাদের হত্যা করেছিল। শিশু, মহিলা অনেকে ছিল এর মধ্যে। তো তারপরে কিন্তু গাজা স্ট্রিপে এরা কিন্তু ইসরায়েল আক্রমণ করে গাজা স্ট্রিপ ধ্বংস করে দিয়েছে। ঠিক তারপরে কিন্তু উত্তর ইসরায়েলে হিজবুল্লাহ একটা আক্রমণ করেছিল। দেখুন, আক্রমণ হামাস করলো প্রথমে, খুজলি হলো কিন্তু হিজবুল্লাহ কিন্তু উত্তর ইসরায়েলে আক্রমণ করেছিল। তারপরে কিন্তু হিজবুল্লাহর উপর তারা স্টেপ নিয়েছে ইসরায়েল কিন্তু আগে থেকে যায়নি। ইসরায়েল যুদ্ধ শুরু করেনি, ইসরায়েল যুদ্ধ কিন্তু শেষ করে, আমি আগেও বলেছিলাম। এবং এখন যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে, ইরান কিন্তু একটা ভয়ানক পরিণতির দিকে ইসরায়েল কিন্তু নিয়ে যাবে ইরানকে। দ্বিতীয়ত, তো ব্যাপারটা হচ্ছে যে যুদ্ধটা কিন্তু ইসরায়েল বনাম হামাস বা ইসরায়েল বনাম হিজবুল্লাহ হচ্ছিল, ইরান কিন্তু ফ্রন্টে কোনোদিনও আসেনি। তো আমেরিকা এবং ইসরায়েল কি ওয়েট করছিল যে ইরান কবে ফ্রন্টে আসে, এবং তার জন্য সেই পয়েন্ট অফ ইনফ্লেকশনটা হচ্ছে হাসানাল্লাহ, যে লেবাননের যে হিজবুল্লাহর প্রধান, তার মৃত্যু, এয়ার স্ট্রাইকে যে ইসরায়েল তাকে নিকেশ করেছে, তারপরেই কিন্তু ইরান রিঅ্যাক্ট করেছে এবং মিসাইল নিক্ষেপ করেছে ইসরায়েলে। এবং এইটা হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন। এইটা করে ইরান কিন্তু প্রমাণ করে দিল যে জঙ্গি নেটওয়ার্ক হিজবুল্লাহ, হুতি বা হামাস, এই যে জঙ্গি নেটওয়ার্ক কিন্তু তারা চালাচ্ছে। এবং ইন্টারন্যাশনালি এটা কিন্তু ইরানের আগেই এটা সবাই জানতো, কিন্তু ফেস লস হলো এই আক্রমণ করে কিন্তু তারা প্রমাণ করে দিল তারা কিন্তু এই জঙ্গি সংগঠনগুলো পুরো নেটওয়ার্ক কিন্তু কভার করে তারা। এইবার ইসরায়েল কি করছে, ইসরায়েল এবং আমেরিকার গেমটা হচ্ছে এবার কিন্তু সরাসরি কিন্তু ইউনাইটেড নেশনও কিছু বলতে পারবে না, সরাসরি কিন্তু ইসরায়েল কিন্তু ইনভেট করতে পারে ইরানের উপরে। একটা সভরেন কান্ট্রি ইরান, একটা সভরেন কান্ট্রি ইসরায়েল, তাদের উপর যখন আক্রমণ করেছে, ইসরায়েলের কিন্তু জবাব দেওয়ার একটা রাইট রয়েছে। আপনারা দেখেছেন অ্যান্টোনিও গুটারেসকে কিন্তু ইসরায়েল নিষিদ্ধ করেছে তাদের দেশে, কেননা ইরান যখন আক্রমণ করলো মিসাইল, তারা সেই অ্যান্টোনিও গুটারেস কিন্তু কোনোরকম কোনো মন্তব্য করেনি। এই একটা রাগ কিন্তু ইসরায়েলের মধ্যে রয়েছে এবং তারা কিন্তু অ্যান্টোনিও গুটারেসকে ইসরায়েলে কিন্তু নিষিদ্ধ করেছে। তারপরের দিনই সে অবশ্য স্টেটমেন্ট দিয়েছে যে ইরান যে আক্রমণ করেছে সেটা কিন্তু ঠিক না। তৃতীয়ত, এবার দেখুন, যখন একটা ইরানকে চারিদিক থেকে কিন্তু ঘিরে ফেলা হবে, প্রথম কথা হচ্ছে, আমি কালকেই বলেছিলাম, আমেরিকান বেস কিন্তু ক্যারিয়ার গ্রুপ দুটো রয়েছে, একটা হচ্ছে গালফ অফ ওমানে রয়েছে, একটা হচ্ছে মেডিটেরিয়ান সিতে রয়েছে। গালফ অফ ওমানে রয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং মেডিটেরিয়ান সিতে রয়েছে ইউএসএস হ্যারি ট্রুম্যান। এখানে কিন্তু অত্যাধুনিক এয়ারক্রাফট, অস্ত্রশস্ত্র এবং প্রচুর সেনাবাহিনী এখানে মোতায়েন করেছে আমেরিকা। এক একটিতে প্রায় 10-15 হাজার সৈন্যবাহিনী এবং আধুনিক এয়ারক্রাফট এবং অস্ত্রশস্ত্র সব রয়েছে। এগুলো দিয়ে কিন্তু ইরানে আক্রমণ প্রতিহত করা হবে এখান থেকে। দ্বিতীয়ত,
একটা কিন্তু সোশ্যাল আনরেস্ট কিন্তু একটি তৈরি করা হবে ইরানের মধ্যে, কেননা ইরানের পাবলিক কিন্তু এই মৌলবাদী বা মৌলানা যে যারা রয়েছে ধর্মীয় নেতা, যেমন খামেইনি, আরও সব ধর্মীয় নেতারা যারা কন্ট্রোল করে ইরানের পুরো প্রশাসনকে, তাদের উপর কিন্তু খাপ্পা। আপনারা দেখেছেন এই পেজেস্কি যে নির্বাচিত হয়েছিল অ্যাজ এ প্রেসিডেন্ট, তার আগে কিন্তু একটা হিজাব আন্দোলন মেয়েরা কিন্তু করেছিল, হিজাব পুড়িয়ে দিচ্ছিল রাস্তায়, তাদের উপর যথেষ্ট মেয়েদের উপর অত্যাচার হচ্ছিল, তারপরেও কিন্তু তারা থেমে থাকেনি। তো ইরানের কিন্তু জনগণ কিন্তু তারা একটু ভয়ে রয়েছে, কেননা এই পুরো ধর্মীয় নেতারা খুব ভয়ানক হয়। পুরো পরিবারকে কিন্তু তারা যদি কেউ প্রতিবাদ করে পুরো পরিবারকে কিন্তু তারা শেষ করে দিতে কোনো রকম পিছপা হয় না, এবং পুরো অ্যাডমিনিস্ট্রেশন, মিলিটারি কন্ট্রোল কিন্তু তাদের হাতে। তো ইরানের পাবলিক কিন্তু এখনই রাস্তায় নামতে চাইছে না, কিন্তু তারা তৈরি আছে। যখন তারা দেখবে ইসরায়েলের আক্রমণে ইরান ছিন্নভিন্ন এবং তারা সৈন্যবাহিনী ইরানের পালাচ্ছে বা কোথাও আত্মগোপন করার চেষ্টা করছে, তখন কিন্তু এরা একটা সোশ্যাল আনরেস্ট কিন্তু ইরানের মধ্যে তৈরি হতে পারে, এবং তখন এই খামেনি কিন্তু বেঁচে পালাতে পারবে না। আপনারা জানেন, কালকে আমি বলেছিলাম আহমেদিনেজাদ বিগত দিনের যে প্রেসিডেন্ট ছিল ইরানের, সে কিন্তু বলেছিল সাদাক, যেটা ইরানের সিকিউরিটি এজেন্সি আছে, সেই সাদাকের মধ্যে কিন্তু সাদাকের যে চিফ রয়েছে সে কিন্তু মোসাদের লোক। এবং বুঝতে পারছেন, একটা সিকিউরিটি ইন্টেলিজেন্স সিকিউরিটি ডিপার্টমেন্ট যেটা হচ্ছে সব থেকে সিক্রেট ডিপার্টমেন্ট যে কোনো কান্ট্রি, সেইখানে কিন্তু আরেকটি দেশের সিক্রেট এজেন্টের লোক কিন্তু তাদের চিফ। তাদের অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু ইরানে মোসাদের লোক আছে, সেনাবাহিনীতে রয়েছে, পুলিশে রয়েছে, এবং আদার গভর্নমেন্ট সেক্টর, প্রাইভেট সেক্টরেও কিন্তু এদের মোসাদের লোক ছড়িয়ে রয়েছে সোশ্যালি। তো সোশ্যালি আনরেস্ট যেমন বাংলাদেশে তৈরি হয়েছে, সিআইএ ঢুকে একটা সোশ্যাল আনরেস্ট তৈরি করেছে বাংলাদেশে, এবং বাংলাদেশ রেজিম চেঞ্জ হয়েছে, এই সোশ্যাল আনরেস্ট কিন্তু খুব সহজেই কিন্তু মোসাদ তৈরি করে দিতে পারে এবং করবেও। এবার একটা দেশের মধ্যে একটা অচলাবস্থা তৈরি হলো। এবার বাইরে থেকে কি করবে, এখন এই গ্রাউন্ড ইনভেশন কিন্তু নাও হতে পারে, গ্রাউন্ড ইনভেশন হওয়ার কিন্তু চান্স খুব কম। হবে কি, F-35 এয়ারক্রাফট কিন্তু অত্যাধুনিক 5th জেনারেশন স্টল্ট এয়ারক্রাফট কিন্তু ইসরায়েলের রয়েছে, যেটা চীন বা রাশিয়া কারোর কাছে নেই। অত্যাধুনিক 5th জেনারেশন এয়ারক্রাফট, এবং সেই এয়ারক্রাফট কিন্তু এয়ারক্রাফটটা ধরার মতো র্যাডার কিন্তু ইরানের কাছে নেই। এই এয়ারক্রাফট দিয়ে যদি তারা আক্রমণ চালায়, কোথায় কোথায় আক্রমণ করতে পারে, তাদের অয়েল যে রিফাইনারি আছে ইরানের, এখানে করতে পারে, নিউক্লিয়ার ইনস্টলেশনে করতে পারে। কিন্তু নিউক্লিয়ার ইনস্টলেশনে আক্রমণ করতে জো বাইডেন না করেছে, কিন্তু ইসরায়েল এমন একটি দেশ, তারা বন্ধুত্বপূর্ণ আচরণ করে ঠিকই, কিন্তু যদি তাদের উপর কেউ আক্রমণ করে, তারা কিন্তু জলের স্থলে অন্তরিক্ষে তাদের শত্রুকে নিকেশ করতে গেলে যা যা করা দরকার তারা করবে। এবং এক্ষেত্রে কিন্তু ইসরায়েলের আমেরিকার যে তাদের নির্দেশ, সেটা তো নাও মানতে পারে, কেননা এর একটা ব্যাপার রয়েছে যে আমেরিকা যে গভর্নমেন্টই আসুক, ইসরায়েলকে চটিয়ে তারা কিন্তু কোনো কাজ করে না। এই নিয়ে একটা ভিডিও করব আমি, কেন করে না, কেননা একটা স্ট্রং লবিং, ইহুদিদের একটা স্ট্রং লবিং কিন্তু আমেরিকাতে রয়েছে, যেটা থ্রু দিয়ে ইসরায়েল কিন্তু তাদের আমেরিকার যে পররাষ্ট্রনীতি ইসরায়েল প্রতি নেয়, তাদের ফেভারে যাতে আসে সেই জিনিসগুলো কিন্তু ইসরায়েল করে নেয়। তো আমার মনে হয় না যে যদি ইসরায়েল ডিসাইড করে যে নিউক্লিয়ার ইনস্টলেশনে আঘাত করবে ইরানের, আমেরিকার রিকোয়েস্টে সেটা কিন্তু কোনোরকমভাবে সেটা প্রতিহত করা বা তারা মানবে, এরকম কোনো সম্ভাবনা কিন্তু নেই। অয়েল রিফাইনারিতে আক্রমণ করলে কিন্তু একটা ভয়াবহ কাণ্ড হতে পারে, এবং সেটা তারা করবে। দ্বিতীয়ত, যে হ্যারি ট্রুম্যান বা আব্রাহাম লিঙ্কন রয়েছে, যে ক্যারিয়ার গ্রুপ, সেখান দিয়েও কিন্তু ইরানের উপর আক্রমণ শোনাতে পারে। একটা হতে পারে সৌদি আরব দিয়ে, এদিকে ইজিপ্ট দিয়ে তারা কিন্তু ইরানের কাছে পৌঁছে যেতে পারে। আরেকটি হতে পারে হচ্ছে থ্রু কুয়েত দিয়ে সোজা কিন্তু ইরানের কাছে পৌঁছে যেতে পারে, এবং যত মিসাইল আক্রমণ তারা করছে ইসরায়েলের উপর, সেটা কিন্তু প্রতিহত করতে পারে এই ক্যারিয়ার গ্রুপ। দ্বিতীয় হচ্ছে লাস্ট হচ্ছে পাকিস্তানের খেলাটা কিন্তু ইম্পর্টেন্ট এই জায়গায়। আপনারা দেখেছেন যে পাকিস্তান কিছু স্টেটমেন্ট ইউএসএ দিয়েছে, রিসেন্টলি কিছু স্টেটমেন্ট ইউএসএ দিয়েছে পাকিস্তানের প্রতি, যে পাকিস্তান তাদের গুড অ্যালাই, তাদের ভালো বন্ধু, এবং তাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক। কেন এই স্টেটমেন্টটা দিচ্ছে?
আমেরিকা এখন পাকিস্তানের প্রতি। পাকিস্তানে কি কোনো তৈলখনি পাওয়া গেছে যে সেটার লোভে আমেরিকা বা সেই ইন্টারেস্টে আমেরিকা এই স্টেটমেন্টগুলো দিচ্ছে? আপনারা জানেন যে পাকিস্তানে সেনাদের পুরো কন্ট্রোল কিন্তু আমেরিকার হাতে, এবং পাকিস্তানের সেনার কন্ট্রোল কিন্তু তাদের সোশ্যাল মিডিয়া বলুন, তাদের মিডিয়া বলুন, তাদের সোসাইটির উপর বা পুলিশের উপর পুরো কন্ট্রোল কিন্তু পাকিস্তানি সেনাদের। তো পাকিস্তানের সেনারা হচ্ছে বিকাও, আমেরিকার কাছে বিক্রি হয়ে গেছে, এবং তারা কিন্তু 100 মিলিয়ন, 200 মিলিয়ন, 300 মিলিয়ন এসব ছোটো ছোটো টাকা কিন্তু তাদের ঘুষ হিসাবে আমেরিকা কিন্তু দিতে থাকে। রিসেন্টলি যে কাজটা আমেরিকা করেছে, $450 মিলিয়ন কিন্তু এইডস তারা দিয়েছে তাদের যে F-16 ফাইটার জেট, যেটা আমেরিকা তাদের দিয়েছিল সেগুলো মেনটেনেন্স করার জন্য, যে সব কিছু তাদের যন্ত্রাংশ ঠিকঠাক আছে কিনা সেই মেনটেনেন্স করার জন্য $450 মিলিয়ন কিন্তু দিয়েছে। কেন দিয়েছে আমেরিকা? আপনি যদি 500 টাকা কাউকে দেন তার তো রিটার্ন আপনি চাইবেন, কোনো কারণ তো থাকবে। আমেরিকার মতো একটা দেশ $450 মিলিয়ন নয়, $500 বিলিয়ন তাদের দিয়ে দিল এক কথায়। কেন? এই পরিস্থিতির জন্য। কালকেই আমি বলেছিলাম যে পাকিস্তানের সাথে কিন্তু ইরানের একটা বর্ডার রয়েছে। যদি এরকম পরিস্থিতির সৃষ্টি হয়, চারিদিক থেকে ইরানকে কীভাবে ঘেরা হবে? একটা হচ্ছে ক্যারিয়ার গ্রুপ, যেটা বললাম, ইউএসএফ, মেডিটেরিয়ান সি, এবং হচ্ছে গালফ অফ ওমানে রয়েছে। একটা ইসরায়েল ইনভেট করবে থ্রু F-35 ফাইটার জেট, অত্যাধুনিক ফাইটার জেট। একটা সোশ্যাল আনরেস্ট তৈরি করবে ইরানের ভিতরে থ্রু মোসাদ, এবং পাকিস্তান কিন্তু লাস্টলি F-16 এয়ারক্রাফট দিয়ে কিন্তু আক্রমণ করবে যদি যুদ্ধ লাগে। এটা আমি বলে রাখলাম, লিখে রাখুন। তো চারিদিক থেকে কিন্তু ইরান একটা ঘেরাও পরিস্থিতিতে পড়ে গেছে, এবং এই যে তারা মিসাইল আক্রমণ যেটা করলো, সেটা কিন্তু তাদের জন্য প্রচণ্ড পরিমাণে ভারী পড়বে, এবং ইসরায়েল কিন্তু এর শেষ দেখে ছাড়বে, এবং ইরানকে পুরোপুরি তাদের সমস্ত কিছু পুরোপুরি ডিস্ট্রয় করা না পর্যন্ত কিন্তু ইসরায়েল কিন্তু এখন আর থামবে না। তো আপনাদের মতামত জানান, ইরান ইসরায়েলের যে যুদ্ধ সেটা কোন দিকে যেতে পারে, এবং আমার বক্তব্যের সপক্ষে বা বিপক্ষে আপনাদের কি যুক্তি, অবশ্যই জানাবেন। আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন। নমস্কার।